হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমরা ভূতবংয়ে দুটো হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনা দুটি শেয়ার করেছে নিউ টাউন কলকাতা থেকে অভিজিৎ ঘোষ। অভিজিতের পাঠানো দুটো হারিম করা ঘটনা শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, রেডি হয়ে যাও, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের দুটো ঘটনা শোনা যাক। দীপদা, আমি অভিজিৎ ঘোষ, নিউ টাউন কলকাতা থেকে বলছি। আজ তোমার ভূতবংয়ে দুটো হারিম করা ঘটনা শেয়ার করলাম। ঘটনা দুটি ছোট হলেও খুবই ভয়ানক। প্রথমে যেই ঘটনাটি শেয়ার করছি, ঘটনাটি আমার দিদির ফ্ল্যাটকে কেন্দ্র করে। আমার দিদির বাড়ি ভবানীপুরে। আমি মাসে অন্তত দুবার দিদির বাড়িতে বেড়াতে যাই। গত বছর আগস্ট মাসে দিদিরা যে ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটের একজন মহিলা ওই পারিবারিক সমস্যার জন্য অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছিল। দিদির ফ্ল্যাটে যখনই যেতাম সেই মহিলাকে আমি কয়েকবার দেখেছি। ওই মহিলা আর দিদির সম্পর্ক খুব ভালো, বন্ধুত্ব ছিল। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। ওই মহিলা মারা যাবার পর থেকে ওই পুরো ফ্ল্যাটে অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়। ফ্ল্যাটের কেউ না কেউ ওনাকে দেখতে পেত, শুধু রাতেই না, দিনের বেলাতেও অনেকের চোখে পড়তো। দিদি আমাদের জানিয়েছিল যে ওই মহিলাটা মারা গেছে। ওই অলৌকিক ঘটনায় এত কিছু ঘটে ওইসব কিছু বলেনি। ওই মহিলা মারা যাওয়ার 3-4 দিন পর আমি দিদি বাড়িতে যাই। দিদিদের রুমটা হচ্ছে 3rd ফ্লোরে। সেদিন লিফটের মেনটেনেন্স কাজ চলছিল। তো আমি কি করি, সিঁড়ি দিয়ে উঠি। আমি যে সিঁড়ি দিয়ে উঠছি সেই মুহূর্তে দিদির ঘরে যে মাসি কাজ করে সেই মাসিও নামছে। আমাকে দেখে হাসি দেয় আর বলে, কি গো, কেমন আছো? আমি বলি, ভালো আছি, তুমি কেমন আছো? মানে দেখা হলে যেমন কথাবার্তা হয় সেমনই হয়। তারপর হঠাৎ মাসি আমাকে বলে, যাও ওপরে যাও, দিদির কাছে অনেক কিছু শুনতে পারবা গল্প। আমি হেসে বলি, কি গল্প? উনি বলে, যাও না আগে, অনেক গল্প আছে। ঠিক আছে, আমি যাই। কলিং বেলটা বাজাই। দিদি দরজা খোলে। আমার খুব জল তৃষ্ণা পেয়েছিল। দিদিকে বলি, জল দে তো। ওই কথা বলতে না বলতে সেই কাজের মাসি কিচেন থেকে এসে দিদির হাতে জলের বোতলটা দেয়। আমি তো থেকে পুরো হয়ে যাই, অবাক হয়ে যাই। আমি বলি, মাসি তুমি এখানে কি করে? মাসি বলে, যাব বাবা, এখানে থাকবো না, কোথায় থাকবো, তোমার দিদির কাছেই তো আছি। আমার ওনাকে দেখে না পুরো কপাল দিয়ে সমানে ঘেমে যাচ্ছে। যতই গরম পড়ুক আমি অত ঘামিই না, কিন্তু সেই মুহূর্তে পুরো ঘেমে জল হয়ে গেছে। দিদি বলে, কি হয়েছে তোর? কাজের মাসি আমার সামনে দাঁড়িয়ে, কাজের মাসিও বলছে, কি হয়েছে তোমার? আমি তারপর ব্যাপারটা বলি যে আমি যখন সিঁড়িতে উঠছিলাম মাসি তো সিঁড়ি দিয়ে নামলো, আমার সাথে কথাও বললো। তাহলে মাসি এখানে এলো কিভাবে? দিদি আর ওই মাসি তো বুঝে যায় কি ঘটেছে আমার সাথে। তখন আমাকে বলে, তুই একটু বস, রেস্ট কর। তো আমি 10-15 মিনিটের মতো রেস্ট করি। আমি কিছুতেই বুঝছিলাম না যে এটা আমার সাথে কি ঘটলো। তারপর দিদি নিজের থেকেই বলা শুরু করে যে ফ্ল্যাটের মহিলাটা মারা যাওয়ার পর থেকে ফ্ল্যাটে অলৌকিক ঘটনা ঘটছে। দিদির সাথেও 2বার ঘটেছে। সবে কয়েকদিন হয়েছে উনি মারা গেছে। কারোরই ফ্ল্যাটের যে মনে হচ্ছে না যে উনি মারা গেছে। তো একদিন কি হয়, সন্ধেবেলায় দিদি ছেলেকে পড়াতে বসে, আমার ভাগ্নেকে পড়াতে বসে। আমার ভাগ্নের বয়স 7 বছর। সেই সময় কলিং বেলটা বাজে আর দিদির নাম ধরে ওই মহিলাটা ডাকে। দিদির সাথে সাথে ভাগ্নেও দরজা খুলতে যায়। দিদির মাথা থেকে উড়েই গিয়েছিল যে সেই মহিলা মারা গেছে। তখন ওই জিনিসটা মাথায় ছিল না। দিদি যে দরজাটা খোলে, দেখে কেউ নেই। আমার ভাগ্নে দিদিকে বলে, মা তুমি দরজা কেন খুললে? ওই আন্টির গলায় রাখছিল, ওই আন্টি তো মারা গেছে। দিদি তখন থতমত খেয়ে যায়। আরে হ্যাঁ তো, আমি দরজা খুললাম কেন?
মানে ওই সময়ে দিদির মাথা থেকেই উড়ে গিয়েছিল যে এই ব্যাপারটা, যে ওই মহিলার মারা গেছে, তারপরে যে অলৌকিক ঘটনাটা ঘটছে। এই একদিন গেল। আরেকদিন দুপুরে দিদি বাথরুমে স্নান করতে গিয়েছিল, আর স্নান করছে, আর রুমের ভেতর থেকেই কান্নার আওয়াজ। দিদি ভাবে যে মানে আমার ভাগ্নে কাঁদছে নাকি, তো কলটা অফ করে। কলটা যেই অফ করে, তাও শুনছে যে ঘর দিয়ে কান্নার আওয়াজ আসছে। তারপর দিদি কি করে, দরজাটা খোলে, ভাগ্নেকে ডাকে যে বাবু তুই কাঁদছিস নাকি। ভাগ্নে বলে আমি কাঁদতে যাবো কেন, কোথায় কাঁদছি। মানে দিদি স্পষ্ট কল অফ করার পরও কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। এইসব ঘটনা শুনে সেই দিনই আমি বাড়ি ফিরি। দিদির ফ্ল্যাটে আমি 2 মাসের মতো আমি যাইনি, পুজোর সময়ও যাইনি। তারপর ওই ফ্ল্যাটে সবাই মিলে পূজা আর্চা করে, তারপর আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। এখন সেইভাবে ফ্ল্যাটে ঘটে না, কিন্তু সন্ধ্যের পর অনেকেই অনুভব করে নাকি সিঁড়ি দিয়ে কোনো ছায়া বা শ্যাডো টাইপের নেমে যেতে। তো এই ছিল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে। আমার ফ্রেন্ডের নাম জিৎ। ও র্যাপিডো বাইক চালায়। একদিন রাত 11টা নাগাদ ও বিধাননগর স্টেশন থেকে একজন লোককে তোলে। ডেস্টিনেশন ছিল উইপ্রোর দিকে। ও সেই লোকটার মুখটা দেখেনি, মাস্ক পরা ছিল। যেমন প্রথমে ফর্মালিটি হয় ওই ওটিপি এসব ব্যাপার, তেমনটা করেই উনি বাইকে ওঠে। ওনাকে তোলার পর বাইকটা নাকি খুবই ভারী হয়ে গেছে, আর ওই লোকটা একদমই রোগা। মানে একজন মোটা মানুষ যদি বাইকের পেছনে বসলে যেমন হয় ভারী, সেমন লাগছে। যাই হোক, জিৎ নিজের মনে গাড়ি চালাচ্ছে। মাঝপথে ওই লোকটা গম্ভীরভাবে বলে যে ভাই গাড়িটা একটু থামাও, পেচ্ছাপ করবো। তারপর জিৎ বলে আচ্ছা ফাঁকা জায়গা দেখে দাঁড় করাচ্ছি। সেই মতো ফাঁকা জায়গা দেখে দাঁড় করায়। লোকটা পাশের এক পাঁচিলের ধারে যায় বাথরুম করতে। জিৎ ফোনে টাইমটা দেখে। টাইমটা দেখতে যত সময় লাগে, দেখে লোকটার দিকে যে তাকায়, দেখে লোকটা সেখানে নেই, পুরো উধাও, হেলমেটটা নিচে পড়ে। ও বাইক থেকে নেমে রাস্তার এদিক ওদিক দেখে, দেখে পুরো ফাঁকা শুনশান। ফোনে টাইমটা দেখতে আর কত সময় লাগে, মানে চোখের নিমেষে গায়েব। জিৎ তো বুঝে যায় যে ওর সাথে কি ঘটেছে। ও পড়ে থাকা হেলমেটটা তুলে সঙ্গে সঙ্গে ওই জায়গা ছেড়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। তারপর যে ও বাইকটা চালানো শুরু করেছে, 2বার এমন জিনিস হয়েছে যে মানে ব্রেক মারছে, পেছনের চাকা অনেকটা স্কেট খেয়ে যাচ্ছে। মানে 2বার এমন হয়েছে মানে পড়ে গেলে বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো এরকম হচ্ছে। তো কিছুটা দূরে গিয়ে ও একটা রাস্তার ধারে যেয়ে দাঁড়ায় গাছের তলায়, স্মোক করছে। হঠাৎ ওপর থেকে পেচ্ছাপ পড়ে। ও মোবাইলের ফ্ল্যাশটা ধরায়, দেখে গাছ থেকে একটা ভামবেড়াল নেমে আসছে। ভামবেড়ালটা নেমেই সঙ্গে সঙ্গে মানে যে সাইডে ও দাঁড়ানো ছিল ওই সাইড থেকে অপর সাইডে দৌড় মেরে পালিয়ে যায়। মানে ওই জিনিসটা শেষমেশ ওকে কিছু না করতে পেরে গায়ের মধ্যে পেচ্ছাপ করে দিয়ে পালিয়ে যায়। তো দীপদা, 2টো ঘটনা যদি ভূতবাঙে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের এই 2টো ঘটনা কেমন লাগলো, আর কোন ঘটনাটা বেশি ভয়ানক লেগেছে কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ভূতবঙে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনও আছে, ওইখান থেকেও দেখে নিতে পারো। তো আমাদের ইমেলে তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। টাটা, বাই।